আমরা যারা ৯০ দশকের বাঙালি ছেলেমেয়েরা আছি, আমরা ছোটবেলা থেকেই দেব এবং জিৎ এই দুজনকেই মূলত বাংলা সিনেমার পোস্টার বয় হিসেবে চিনে এসেছি। ছোটবেলায় তো আর ক্রিস্টোফার নোলান, অরুণা কাশ্যাপ কিংবা মার্টিন স্কর্সেজের সিনেমা দেখিনি, দেখেছি দেবের চ্যালেঞ্জ কিংবা জিতের ওয়ান্টেড। এই দুই নায়ক বছরের পর বছর দিয়ে গিয়েছে একের পর এক হিট সিনেমা। এই দুই নায়কের ক্রেজ যে কি পরিমাণ ছিল ওই ইন্টারনেটের আগের সময়টাতে, সেটা ওই সময়ে না থাকলে বোঝা সম্ভব না। নতুন একটা সিনেমা বের হওয়ার আগে সঙ্গীত বাংলায় বলতে গেলে সারাদিনই পড়ে থাকা হতো। সেই সিনেমার গান, প্রোমো, ইন্টারভিউ, হ্যান ত্যান কত কিছু আসতো। একটা রিয়েল এক্সাইটমেন্ট যাকে বলে। দেব ভার্সেস জিতের লড়াই, কাকে এগিয়ে রাখবে, কেন এগিয়ে রাখবে? দেবকে এগিয়ে রাখার চেষ্টা করবো, কারণ ছোটবেলা থেকে দেবের ভক্ত। যে জিতের সিনেমা রিলিজ করছে রাবণ, এবং এই সিনেমার রিলিজকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি বিজলি সিনেমা হলে রয়েছি। ফ্যান ক্লাবের সদস্যরা তো রয়েছে এবং রীতিমতন তুঙ্গে রয়েছে উন্মাদনা। বাংলা সিনেমার দর্শকরা ভাগ হয়ে গিয়েছিল তখন এই দুই নায়কের ফ্যান বেস দিয়ে। দেবের একটা মেগা হিট চলে আসলে জিতের ফ্যান বেস তখন অপেক্ষায় থাকতো জিতের একটা মেগা হিটের জন্য। রীতিমতো যুদ্ধ চলতো দুই ফ্যান বেসে। আজকে কথা বলবো এই দুই নায়কের ক্যারিয়ার নিয়ে। তবে ভিডিও শুরু করবার আগে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের নিয়মিত দর্শকদের 94% এখনো সাবস্ক্রাইব করেননি। তারা হয়তো রেগুলার ভিডিও দেখে থাকেন কিন্তু ভুলে সাবস্ক্রাইব করেন না। তাই তাদের উদ্দেশ্যে বলছি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমাদের চ্যানেলের রিচটাও আর একটু বেড়ে যাবে। চলুন এবার তাহলে শুরু করা যাক ভিডিওটা। শুরুতেই কথা বলা যাক জিতকে নিয়ে। জিতের পারিবারিক নাম ছিল জিতেন্দ্র মদনানি। পড়াশোনা শেষ করেছেন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে। এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে। অর্থাৎ বাংলাদেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে ইডেন সহ বেশ কয়েকটি জাতীয় বিশ্ববিদ্যালয়, তেমন জিত কলকাতাতে জন্ম নিলেও তিনি মূলত ছিলেন অবাঙালি। তিনি জন্মগতভাবে ছিলেন সিন্ধি। সিন্ধি কমিউনিটি সম্পর্কে একটা কথা সবসময় বলা হতো, সেটা হলো তারা ব্যবসায়িক দিক থেকে খুবই স্ট্রং। বেশিরভাগ সিন্ধিরাই বিজনেসের সাথে জড়িত। জিতের পরিবারও তাই ছিল। পারিবারিকভাবে তারা চাচ্ছিল জিত যেন পড়াশোনা শেষ করে তাদের নিজের বিজনেস দেখাশোনা করে। জিতও পড়াশোনা শেষ করে শুরুর দিকে সেটাই করছিলেন। পারিবারিক বিজনেসে যোগ দিলেও জিত সবসময় চাইতেন ক্রিয়েটিভ কিছু একটার সাথে জড়িত হতে। ভেতরকার ক্রিয়েটিভ সত্তাটাকে তিনি চাইলেও দমিয়ে রাখতে পারেননি। বিজনেসের পাশাপাশি তখন বন্ধুদের আড্ডায় কিংবা একা বাসাতে বিভিন্ন বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন তিনি। জিতের এক বন্ধু ছিল যার নাম রাজেশ চৌধুরী। তিনি জিতের এই অভিনয়ের ব্যাপারটা লক্ষ্য করে জিতকে বারবার বলতেন, তুই একবার হলেও অভিনয় জগতে চেষ্টা করে দেখ, হলে হবে না হলে না হবে। তার কথায় প্রভাবিত হয়ে চেষ্টা করলেন অভিনয় জগতে ঢুকবার জন্য। প্রথমেই তো আর সরাসরি কাজ পাওয়া যায় না। জিত তাই অভিনয় এবং মডেলিং শিখতে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে গিয়েছিলেন। সেখানে বিজনেসের পাশাপাশি গিয়ে নিয়মিত ক্লাস করতেন। সেই ক্লাসের মাঝেই তিনি নজরে এসেছিলেন একজন পরিচালকের। সেই পরিচালক তখন টিভিতে সিরিয়াল পরিচালনা করতেন। 1994 সালে তার অভিনয়ের প্রথম হাতেখড়ি হয় বিষবৃক্ষ এবং জন্মভূমি নামের দুই সিরিয়ালে। নিয়মিত বেশ কয়েকদিন এই দুটি সিরিয়াল করবার পর তার কাছে আরো বেশ কয়েকটা সিরিয়ালের অফার চলে আসে। তবে জিত সেটা না করে দেন। তিনি টিভি পর্দায় নিজেকে আটকে না রেখে নিজের জন্য আরো বড় কিছু আশা করছিলেন। তিনি ভালো করে জানতেন, একবার টিভি সিরিয়াল থেকে ভালো ইনকাম চলে আসলে তিনি কমফোর্ট জোনে চলে যাবেন। সেই কমফোর্ট জোনে চলে গেলে আর রিস্ক কখনোই নিতে পারবেন না। তাই তিনি 95 সালে সব ছেড়ে ছুড়ে চলে যান মুম্বাই, বলিউডে অভিনয় করবার ইচ্ছা নিয়ে। সেখানে গিয়ে তিনি একের পর এক হিন্দি সিনেমার জন্য অডিশন দিচ্ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো কোনোটাই তার ভাগ্যে জুটছিল না। প্রায় 2 বছর চেষ্টা করবার পর তিনি একটা মিউজিক ভিডিওতে কাজ করবার সুযোগ পেলেন, যে গানটার নাম ছিল বেওয়াফা তেরা মাসুম চেহারা। গানটা তখন মোটামুটি ভালোই বিখ্যাত হয়েছিল। আরো কয়েকটি হিন্দি ছবির অডিশনে ব্যর্থ হওয়ার পর 2001 সালে একটি তেলেগু সিনেমা করার সুযোগ পেয়েছিলেন, যার নাম ছিল চান্দু। তেলেগু সিনেমাতে তিনি তার নাম দিয়েছিলেন পবন কুমার। কিন্তু দুঃখের বিষয় হলো চান্দু সিনেমাটি একদমই সফলতা পায়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল সেটি। তিনি অত্যন্ত হতাশ হয়ে ফিরে আসেন কলকাতায়। তখন আসে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টটি। বিখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার নতুন সিনেমার জন্য অভিনেতা খুঁজছেন। তখনকার বিখ্যাত নায়ক প্রসেনজিতের কাছে গেলেন তিনি স্ক্রিপ্টটি নিয়ে, কিন্তু প্রসেনজিৎ চক্রবর্তী তখন একজন কলেজ ছাত্র চরিত্রে অভিনয় করতে চাননি। পরিচালক তখন এদিক সেদিক নতুন মুখ খুঁজে বেড়াচ্ছেন। তখন সেই খবর পেয়ে জিৎ অডিশন দিলেন রোলটার জন্য এবং সাথে সাথেই হরনাথ চক্রবর্তী বুঝে গেলেন তিনি তার নায়ক পেয়ে গিয়েছেন। অনেকে অনেক না করলেও হরনাথ চক্রবর্তী রীতিমতো জিতের উপর বাজি খেলেছিলেন একটা। তিনি বুঝেছিলেন এই নতুন মুখ অনেক দূর যাবে। অবশেষে 2002 সালে মুক্তি পেল জিতের সেই প্রথম বাংলা সিনেমা, যার নাম ছিল সাথী। তারপর আর কি, সাথী বক্স অফিস সব ভেঙে চুরে দিল। 2002 সালে সাথী 9 কোটি টাকার বিজনেস করেছিল। এখনো 2024 সালে এসে যদি কোনো সিনেমা 9 কোটি বিজনেস দেয়, তাহলেও সেটা ব্লকবাস্টার হিসেবেই আখ্যা পায়। তাহলে বুঝুন 2002 সালে সাথী কিরকম হিট হয়েছিল। কিন্তু যতবারই দেখা হয়েছে সে আমাকে ভুল বুঝেছে। তুই তো ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারিস। সেটাই তো চাই মা, কিন্তু সাহস হয় না। ও যদি আবার আমাকে ভুল বোঝে। সাথীর ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল তখন। সাথী সিনেমার পর জিতকে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হয়নি। সঙ্গী, নাটের গুরু, বন্ধন, ঘাতক, শুভদৃষ্টি, প্রেমী থেকে শুরু করে দুই পৃথিবীর সুলতান, বস, 7 পাকে বাঁধার মতো একের পর এক হিট দিয়েছেন এই সফল নায়ক। হয়ে উঠেছেন বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম সেরা পোস্টার বয়দের একজন। এবার কথা বলবো বাংলা কমার্শিয়াল সিনেমার আরেকজন মহারথী দেবকে নিয়ে। তবে তাকে নিয়ে কথা বলবার আগে আরেকবার বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা
সাবস্ক্রাইব করলেই আমাদের কন্টেন্টের রিচটাও বৃদ্ধি পাবে। চলুন এবার দেবকে নিয়ে কথা বলা যাক। দেব পড়াশোনা করেছেন কম্পিউটার প্রকৌশল নিয়ে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে। দেবের বাবা ক্যাটারিং এর বিজনেস করতেন, সেই বিজনেসের কারণেই দেবের সিনেমা জগতের উপর আগ্রহ জন্মেছিল। কিন্তু কিভাবে সেটা একটু বিস্তারিত বলছি। বিভিন্ন সিনেমার শুটিং যখন হয় তখন সেই সব সেটে কাজ করে 100, 200, 300 জন বা তারও বেশি। সবারই 3 বেলা খাবার এবং 1-2 বেলা নাস্তা প্রয়োজন হয়। তখন কিছু ক্যাটারিং কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় সেই সব সিনেমা সেটে খাবার সরবরাহ করবার। দেবের বাবার ক্যাটারিং কোম্পানিও নিয়মিত বিভিন্ন সিনেমাতে ক্যাটারিং এর দায়িত্বে ছিলেন। দেবরা তখন সপরিবারে মুম্বাইয়ে ছিলেন। 1990 সালের দিকের একটা ঘটনা বলা যাক। দেব তখন স্কুলে পড়ছেন, স্কুলে সামার ভ্যাকেশনের ছুটিতে তখন তার বাবার কোম্পানি একটা সিনেমার আউটডোর শুটে খাবার সরবরাহ করবার দায়িত্ব পেয়েছিলেন। দেবকে তার বাবা জিজ্ঞেস করেছিলেন সে যাবে কিনা, সে গেলে তার বাবারও একটু সাহায্য হবে। দেবের স্কুলে ছুটি থাকায় সে রাজি হয়ে গিয়েছিল। সেই সিনেমার নাম ছিল প্রহার দ্য ফাইনাল অ্যাটাক। মাধুরী দীক্ষিত, ডিম্পল কাপাটিয়া এবং নানা পাটেকার ছিলেন সেই সিনেমার কাস্ট। সেই সিনেমাতে বাবার সাথে ক্যাটারিং এর কাজে সাহায্য করতে গিয়ে দেব সিনেমা জগতের প্রেমে পড়ে গিয়েছিলেন। তার কাছে মনেই হয়নি তিনি কাজ করছেন কোথাও। সেখান থেকেই তার সিনেমার প্রতি আগ্রহের শুরু। পরবর্তীতে তিনি কিশোর নমিত কাপুর অভিনয় একাডেমিতে অভিনয়ের উপর একটা কোর্সও করেছিলেন। আগেই বলেছিলাম তার পরিবার মুম্বাই বেস ছিলেন। তখন তার বাবার কোম্পানি নিয়মিত সিনেমাতে ক্যাটারিং এর দায়িত্ব পালন করতেন। তার বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মাঝে মাঝেই দেবকে সেই সব সিনেমার ক্যাটারিং এর দায়িত্ব পালন করতে হতো। সেই কারণে তিনি আব্বাস মাস্তান, প্রকাশ ঝা সহ অসংখ্য বিখ্যাত পরিচালকের সেটে নিয়মিত আসা যাওয়া করতেন। এইভাবে চলতে চলতেই একসময় দেবের পড়াশোনা শেষ হয়ে গেল। দেব চিন্তা করলেন ফিল্ম লাইনে কিছু করা যায় কিনা। তার ক্যাটারিং বিজনেসের থ্রুতে পরিচয় হওয়া বিখ্যাত পরিচালক ডুও আব্বাস মাস্তানের কাছে গিয়েছিলেন কাজের আশায় তিনি। তখন সময়টা ছিল 2004 সাল। আব্বাস মাস্তান তখন টার্জার দ্য ওয়ান্ডার কার সিনেমাটি বানাচ্ছিলেন। আব্বাস মাস্তান তাকে নিরাশ করেননি। সেই সিনেমাতে তারা দেবকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই সিনেমাতে অ্যাসিস্ট করবার পর দেব ঠিক করেন তিনি অভিনয়ের চেষ্টা করে দেখবেন। বেশ কয়েকটা অডিশন দেবার পর দেব একটা বাংলা সিনেমাতে কাজ করবার সুযোগ পান 2005 সালে, যার নাম ছিল অগ্নিশপথ। সিনেমাতে তার বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। অত্যন্ত দুঃখের বিষয় হলো তার প্রথম এই সিনেমাটি ভালো রকম ভাবে ফ্লপ খেয়েছিল। রায়না, তুমি এখানে? শাট আপ! তোমার আসল পরিচয়টা আমি জেনে গেছি। বিজনেস এক্সিকিউটিভ সেজে সেটা তুমি আমায় ঠকিয়েছিলে। না মানে চিঠিটা এখানে ভুল করে এসেছিল, তার জন্য। মজার ব্যাপার খেয়াল করেছেন, জিৎ এবং দেবের দুজনেরই প্রথম সিনেমায় ডাহা ফ্লপ মেরে বসেছিল। দুজনেই যদি তখন সবকিছু ছেড়ে চলে যেতেন তাহলে বাংলা কমার্শিয়াল সিনেমার আর এই দুই সুপারস্টারকে পাওয়া হতো না। যাই হোক, অগ্নিশপথ ফ্লপ করবার পর দেব 2007 সালে SVF এর আরেকটি সিনেমার জন্য অডিশন দেন, যার নাম ছিল আই লাভ ইউ। বিখ্যাত পরিচালক রাভি কিনাগি এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে ছিলেন। দেবের অডিশন সবার পছন্দ হয়ে যায় এবং দেব আই লাভ ইউ এর লিড রোলটি পেয়ে যান। আই লাভ ইউ এ তার বিপরীতে ছিলেন পায়েল। আচ্ছা রাহুল, এই বাজিতে তুই যদি হেরে যাস? ড্যাড, তুমি যেখানে বসে আছো, ধরো সেখান থেকে তুমি যদি কুয়োয় পড়ে যাও। পড়বো না, সাপোর্ট আছে। আমারও সাপোর্ট আছে, পূজার ভালোবাসা। আই লাভ ইউ বক্স অফিসে একদম তোলপাড় করে না দিলেও সিনেমাটি মোটামুটি সফলতা পেয়েছিল। দেব তখন একটি ইন্টারেস্টিং কাজ করলেন। সাধারণত একটি সিনেমা বক্স অফিসে সফলতা পাওয়ার সাথে সাথে বেশ কয়েকটি সিনেমা একসাথে সাইন করে ফেলেন মানুষজন। আই লাভ ইউ সিনেমাটির প্রায় সাথে সাথেই তার হাতে দুটি সিনেমা এসেছিল, যেগুলো ছিল প্রেমের কাহিনী এবং মন মানে না। তিনি সেই দুটি সিনেমা শেষ করে আর নতুন কোনো সিনেমা সাইন না করে চলে গিয়েছিলেন মুম্বাই। না, মুম্বাইয়ে বলিউডে ট্রাই করবার জন্য তিনি যাননি, নিজেকে ইমপ্রুভ করবার জন্য তিনি গিয়েছেন। মুম্বাইয়ের একজন বিখ্যাত ফাইট ডিরেক্টর ছিলেন এজাজ গুলাব। তিনি শুট আউট অ্যাট লাখনওয়ালার মতো বিখ্যাত সিনেমাতে ফাইট ডিরেকশন দিয়েছিলেন। দেব এজাজ গুলাবের কাছে ফাইটিং ট্রেনিং নিয়েছেন, সাথে তিনি বেশ কয়েকজন ডান্স ডিরেক্টরের কাছে শিখেছেন নাচ। এই ডান্স এবং ফাইটের তালিম তিনি নিয়েছেন টানা 14 মাস, এবং এই ডান্স এবং ফাইট কিন্তু দেব তার ক্যারিয়ারে ভালো রকম ভাবে ফুটিয়েছেন। পরবর্তীতে বাংলা কমার্শিয়াল সিনেমাতে আধুনিক নাচ এবং আধুনিক অ্যাকশনের পরিচয় করে দিয়েছেন তিনি। ভজ গৌরাঙ্গ, লে পাগলু ডান্স কিংবা খোকা বাবু যাই এর মতো ড্যান্স ভিত্তিক গানগুলো দুই বাংলাকেই কাঁপিয়ে দিয়েছিল। যাই হোক, ফিরে যায় 2009 সালে। 14 মাসের ট্রেনিং এর পর দেব বাংলা সিনেমায় ফিরলেন রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ সিনেমা দিয়ে। চ্যালেঞ্জ সিনেমাটির মুক্তির সময় যারা বাংলা সিনেমা নিয়ে খোঁজ রাখতেন শুধু তারাই জানেন সেই সিনেমার হাইপটা ছিল কোন লেভেলের। সিনেমা মুক্তির আগে এই সিনেমার সবগুলো গান ছিল ব্লকবাস্টার। সিনেমার ছোট ছোট যে প্রোমো মুক্তি পাচ্ছিল সঙ্গীত বাংলাতে, সবগুলোই দর্শক মনে ছাপ ফেলে দিয়েছিল ভালোভাবেই। সিনেমাটি দেখবার তর যেন আর সইছিল না মানুষের। অবশেষে সিনেমাটি মুক্তি পায় এবং যা ভাবা গিয়েছিল তাই। বক্স অফিস ভেঙে চড়ে দিয়েছিল এই সিনেমাটি। টানা 100 দিনেরও বেশি হলগুলোতে সফলভাবে চলেছিল এই সিনেমা। শোন, যদি আমার মেয়েকে ফেরত না দিয়ে যাস তাহলে আর তোর বাবা মাকে জ্যান্ত দেখতে পাবি না। সেটা আপনারই খারাপ লাগবে, আফটার অল আপনার জামাই তো। কলেজে চলে আসুন, ওখানেই আমি পূজাকে বিয়ে করছি। আপনি নইলে আমি বিয়ে করব না। এরপর আর দেবের পেছন ফিরে তাকাতে হয়নি। পাগলু, পরাঞ্জয় জলিয়ারে, খোকা বাবু, খোকা 420, রোমিওর মতো অল টাইম ব্লকবাস্টার দিয়েছেন তিনি একের পর এক। দেবজিৎ দুই সুপারস্টার কিন্তু একসাথে একটা দুর্দান্ত সিনেমা করেছেন। সিনেমাটার নাম দুই পৃথিবী, যেটা মুক্তি পেয়েছিল 2010 সালে এবং পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী, যিনি চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার কিংবা চ্যালেঞ্জের মতো অল টাইম ব্লকবাস্টার কিছু সিনেমা দিয়েছিলেন। কার বাড়িতে যাওয়া ছিল যেন? পূর্ণচন্দ্র রায়। ওই টুনির মা, উনার বাড়ি কোন দিকে? কি বললে?
পুণ্য পুণ্য কানে কালা নাকি? দুই পৃথিবী সিনেমাটি 2008 সালের গামাম নামের একটি তেলেগু সিনেমার রিমেক। এই তেলেগু সিনেমাটি আবার 2004 সালের একটি আইকনিক স্প্যানিশ ভাষা সিনেমা মোটরসাইকেল ডায়েরিজ থেকে অনুপ্রাণিত। মোটরসাইকেল ডায়েরিজের যে মূল থিমটা বিপ্লবী নেতা চে গুয়েভারা বিপ্লবী হওয়ার আগে কিভাবে একটা মোটরসাইকেল রোড ট্রিপ তার ভেতরকার বিপ্লবী সত্তাটাকে জাগিয়ে তুলেছিল, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের হৃদয়কে গণমানুষের দুঃখ কষ্ট কিভাবে প্রভাবিত করে, সেটাই মূলত মোটরসাইকেল ডায়েরিজের মূল থিম ছিল। সেই থিমটা আমি বলবো তেলেগু সিনেমাটি থেকে দুই পৃথিবীতে বেশ সুন্দর করে ফুটেছে। বড়লোকের ছেলে রাহুল অর্থাৎ জিতের চরিত্রটি যখন দেশের গণমানুষের সংগ্রামের সাথে পরিচিত হয় একটা বাইক ট্রিপে, সেটা তার উপর ভালো রকমের প্রভাব ফেলে। সেই বাইক ট্রিপে তার সঙ্গী হয় শিবু অর্থাৎ দেবের চরিত্রটি। শিবু ছিচকে চোর হলেও সেও কিভাবে শেষে প্রমাণ করে যে তারও একটা শক্ত হৃদয় রয়েছে। দুই পৃথিবী জেনুইনলি ভালো একটা কমার্শিয়াল সিনেমা ছিল। সিনেমাটি কমার্শিয়াল হলেও সিনেমাটির বেশ কিছু বক্তব্য ছিল এবং সেই বক্তব্যগুলো ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষাপটের বক্তব্যই ছিল। বেশ অনেকক্ষণ তো তাদের ভালো ভালো প্রশংসায় করলাম, এইবার কিছু নেগেটিভ দিকও তুলে ধরা যায়। দেব এবং জীব যখন তাদের ক্যারিয়ারে চরম সাফল্য ছিলেন এবং তখন তারা যতগুলো কমার্শিয়াল সাকসেস দিয়েছেন সেই সবগুলোই সাউথ ইন্ডিয়া সিনেমার রিমেক ছিল। একটা পুরো ইন্ডাস্ট্রি তখন চলছে সাউথের রিমেক করে। এটা ঠিক কোন অ্যাঙ্গেলে একটা ভালো কথা হতে পারে? আমি হিসেব করে দেখেছি 2013 সালে মুক্তি পাওয়া চাঁদের পাহাড় করবার আগ পর্যন্ত দেবের ক্যারিয়ারের প্রথম 18টা সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক। এইটা কোনো কথা হতে পারে? জিতও কিন্তু কোনো দিক দিয়েই কম চান না। সাথী, জোশ, ওয়ান্টেড, সঙ্গী, বস, সাত পাকে বাধা সহ যেই হিট সিনেমাটাই তুলে ধরবেন তার ক্যারিয়ারে সেটাই সাউথের সিনেমার রিমেক। বছরের পর বছর একটা ইন্ডাস্ট্রি রিমেকের উপর ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি চালিয়েছে, এইটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। কিন্তু এই জিনিস দ্রুতই পরিবর্তন হলো যখন ইন্টারনেট গণমানুষের কাছে আসা শুরু করলো। গণমানুষ তখন ইউটিউবে তামিল তেলেগু অরিজিনাল সব সিনেমাগুলো দেখে ফেলতে লাগলো। তখন হলে মুখ থুবড়ে পড়তে লাগলো সেই সব সিনেমার রিমেকগুলো। তাছাড়া টালিউডে তখন চলে আসলো সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ নন্দিতার মতো পরিচালক, অনির্বাণ পরমব্রত, আবিরের মতো অভিনেতা, যারা এইসব রিমেক ছাড়াই অরিজিনাল বাংলা সিনেমা বানাতে লাগলেন, যেগুলো কমার্শিয়াল অডিয়েন্সকেও হলে টানতে লাগলো। শুরু হলো সেই সব কমার্শিয়াল রং ঢং রিমেক মার্কা সিনেমার মৃত্যু। দেব এবং জিতের মাঝে আমার ব্যক্তিগত মতামত হলো জিত একজন বেটার অভিনেতা, কিন্তু এখন বর্তমানে সব দিক থেকেই দেব অনেক এগিয়ে আছে। বিগত কয়েক বছরে হিট সিনেমার তালিকা বের করলে দেবের সাথে পাল্লা দিয়ে জিতের কোনো সিনেমাই সেইভাবে টিকতে পারেনি। দুজনের মাঝে বেটার অভিনেতা হওয়া সত্ত্বেও জিতের বর্তমানে এই অবস্থা কেন? সেটার কারণ হচ্ছে রিমেক সিনেমা যে দুটোই মুখ থুবড়ে পড়তে যাচ্ছে সেটা সবার আগে দেবই ধরতে পেরেছিলেন। তিনিই প্রথম রিমেক ছাড়া আউট অফ দ্য বক্স কিছু করবার চেষ্টা করেছিলেন। কমার্শিয়াল সিনেমার সাফল্যের তুঙ্গে থাকা অবস্থাতেই কিন্তু দেব চাঁদের পাহাড়, বনহাস, আরশিনগরের মতো কাজ করেছেন। যারা দর্শকের ডিমান্ডের সঙ্গে সামঞ্জস্যতা রাখতে নাচ, গান, লাল প্যান্টুল, নীল চশমা এগুলো পড়তেন, তারাও কিন্তু নিজেকে পাল্টাবার চেষ্টা করছেন এবং দেব কিন্তু এই বিষয়টা সবার আগে করবার চেষ্টা করেছিল মেন স্ট্রিম থেকে। জিৎ কিন্তু তখনও শুধু রিমেক সিনেমায় করে গিয়েছেন। একটা সময় দেব যখন দেখলেন তার কাছে রিমেক ছাড়া ভালো কাজ আসছে না, তখন তিনি নিজের প্রযোজনা সংস্থা খুলে পাসওয়ার্ড, কিডন্যাপ কিংবা কবিরের মতো অরিজিনাল সিনেমা করার সাহস দেখিয়েছেন। শুধু তাই না, অডিয়েন্সের টেস্টের সাথে মিলিয়ে নিজেকে দিনের পর দিন পাল্টেছেন। সাজবাতি, গোলন্দাজ, কিসমিস, প্রজাপতি, বাঘা যতীন এই সবই কিন্তু তার নিজেকে বদলানোর প্রমাণ। কিন্তু জিৎ কিন্তু এখনো সেই ওভারদাটা মাসালা অ্যাকশন সিনেমাই করে যাচ্ছেন। বক্স অফিসে সেগুলোর মাঝে কিছু সিনেমা সাফল্য পেলেও ওভারঅল দেবের সাফল্য এখন বর্তমানে তাকে ছাড়িয়ে যাচ্ছে। দেবের থেকে বেটার অভিনেতা হয়েও তিনি তার চয়েস অফ সিনেমার কারণে দেবকে টপকাতে পারছেন না এখনো। ওভার দ্য টপ কমার্শিয়াল সিনেমা করাও কোনো দোষের কথা না, কিন্তু কথা হচ্ছে শুধু ওভার দ্য টপ হলেই তো হবে না, সেটাকে গণমানুষের কাছেও সফলতা পেতে হবে। কেজিএফ, বাহুবলী, জাওয়ান, পাঠান সবই এইসব ওভার দ্য টপ কমার্শিয়াল সিনেমা, কিন্তু সেগুলোর গ্রহণযোগ্যতাও তো অনেক বেশি। আমি ভালো করেই জানি সেই সব সিনেমার বাজেট আর টালিউডের বাজেট এক নয়, কিন্তু অনেক কম বাজেটেও ভালো কমার্শিয়াল সিনেমা যে হয় সেটার প্রমাণ কিন্তু সাউথ থেকেই এসেছে। তিশরাম, বেঙ্গালুরু ডেজ, কান্তারা, চার্লির মতো সিনেমাও কিন্তু সেই সাউথের কমার্শিয়াল সিনেমাই, সেগুলোও বক্স অফিস কাঁপানো সিনেমাই। সবই যে কেজিএফ, বাহুবলী হতে হবে তা কিন্তু নয়। আসল কথা হচ্ছে দেবের মতো জিতেরও উচিত এখন নিজেকে নতুন করে রিইনভেন্ট করা। এই দুই নায়ক বাংলা কমার্শিয়াল সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমরা অপেক্ষায় থাকবো ভবিষ্যতে তাদের আবারও একসাথে স্ক্রিনে দেখবার। সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা।